আজকে আমি আলোচনা করব মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে, যেটি প্রত্যেকটি ইকোনমির একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি ব্যালেন্স না থাকলে পরে ইকোনমির প্রত্যেকটি ক্ষেত্রে তার এফেক্ট প্রতিফলিত হয়। ইনফ্লেশন বলতে আমরা সাধারণভাবে বুঝি দ্রব্যমূল্য বৃদ্ধি। এই দ্রব্যমূল্য বৃদ্ধি কী কারণের জন্য হয়ে থাকে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলশ্রুতিতে ইকোনমিতে কী কী এফেক্ট পড়ে এবং তার সঙ্গে ইকোনমির কোন কোন অংশগুলো জড়িয়ে রয়েছে, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। ইনফ্লেশন শব্দটিকে কতগুলি অ্যারো চিহ্ন দিয়ে তার এফেক্টগুলো বোঝানো হয়েছে। অর্থাৎ ইনফ্লেশন কোনো একটা ইকোনমিতে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর তার এফেক্ট সরাসরি পড়ে সেগুলি এখানে বোঝানো হয়েছে। যেমন রিডিউসিং আনএমপ্লয়মেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আনএমপ্লয়মেন্ট যে রেটটি, অর্থাৎ দেশে যে কর্মসংস্থান বৃদ্ধির প্রবণতা ইনফ্লেশন বৃদ্ধি পেলে হয়ে থাকে। অপরদিকে ডিসকারেজ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ যদি ইনফ্লেশন বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে প্রপেনসিটি টু সেভিংস সেটি কিন্তু হ্রাস পায়, অর্থাৎ সেভিংসের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। কারণ ভবিষ্যতে ইনফ্লেশন বৃদ্ধির জন্য একজন ইন্ডিভিজুয়াল পার্সন ভবিষ্যতের ভোগ ব্যয়ের পেছনে কিছু টাকা সে সরিয়ে রাখতে চায়, যেহেতু বাজারে দ্রব্যমূল্য একটি অস্থির অবস্থায় রয়েছে, সেই জন্য সেক্ষেত্রে তার রিয়েল সেভিংসের প্রতি তার যে আগ্রহ সেটা কিন্তু হ্রাস পায় এবং ফলশ্রুতিতে কী হয়, ইনভেস্টমেন্টের উপর সরাসরি প্রভাব পড়ে, অর্থাৎ প্রভাব পড়ে থাকে। ইনভেস্টমেন্টের উপর প্রভাব পড়লে কী হবে, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে ইনভেস্টমেন্টের উপর যদি প্রভাব পড়ে থাকে তাহলে সেই ইকোনমির যে ক্যাপিটাল ফর্মেশন, সেই ক্যাপিটাল ফর্মেশন সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা পরোক্ষভাবে জিডিপি বৃদ্ধির পরিপন্থী। অপরদিকে নমিনাল ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়, কারণ ইন্টারেস্ট রেটে অর্থাৎ রিয়েল ইন্টারেস্ট রেটের সঙ্গে নমিনাল ইন্টারেস্ট রেট বলতে কী বোঝায়? নমিনাল ইন্টারেস্ট রেট বলতে বোঝায় রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস ইনফ্লেশন, এইটা বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু নমিনাল ইন্টারেস্ট রেটের মধ্যে ইনফ্লেশনটি যুক্ত থাকে, তাই ইনফ্লেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওভারঅল মনে হবে যেন ইন্টারেস্ট রেটটাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় সেটি বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ইনফ্লেশন বৃদ্ধি হয়েছে বলে। সুতরাং সেক্ষেত্রে ইকোনমির উপর একটি নেগেটিভ এফেক্ট পড়ে থাকে। এবার আমি আলোচনা করব প্রাইস লেভেল। এটি খুব স্বাভাবিক বিষয় যে ইনফ্লেশন হলে পরে স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, কারণ ইনফ্লেশন যখন ঘটবে তখন অটোমেটিক্যালি ইকোনমিতে লিকুইড ক্যাশের পরিমাণ বৃদ্ধি পাবে, আর লিকুইড ক্যাশ বৃদ্ধি পেয়ে গেলে কমোডিটির দ্রব্যমূল্য কিন্তু বাজারের নিয়মেই সেটি বৃদ্ধি পায়। কারণ যেহেতু সাপ্লাই একটি নির্দিষ্ট সময়ে সাপ্লাইয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে, কোনোভাবেই সেটি বর্ধিত করা যায় না, সেই জন্য সাপ্লাইয়ের পরিমাণ একই থাকলেও ব্যক্তির হাতে অর্থের পরিমাণ বেশি হয়ে যায় বলে অটোমেটিক বাজার সেই দ্রব্যটির মূল্য বৃদ্ধি ঘটিয়ে দেয়। এবার ডিক্রিজ ইন পারচেজিং পাওয়ার বলতে কি, ধরে নেওয়া যাক যদি একটি দ্রব্যের মূল্য 10 টাকা হয় এবং তার পকেটে যদি 10 টাকা থাকে, তাহলে সে সেই 10 টাকা দিয়েই ইনফ্লেশন বৃদ্ধির আগে ওই দ্রব্যটি কিনতে পারত। এখন ইনফ্লেশন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যটি যদি 12 টাকা দাম হয়ে থাকে, তাহলে সেই 10 টাকা দিয়ে কিন্তু সেই 12 টাকা দ্রব্যটি আর কিনতে পারবে না, সেই স্বাভাবিক নিয়মেই তার পারচেজিং পাওয়ারটি কিন্তু কমে যাবে। এবার যেটা ইনক্রিজ কস্ট অফ লিভিং, ইনফ্লেশন বৃদ্ধির জন্য তার কস্ট অফ লিভিংয়ের পরিমাণ বেড়ে যায়, কারণ দ্রব্যের দাম বৃদ্ধি হওয়ার জন্য তার যে পকেটে যে অর্থ থাকে সেই অর্থ দিয়ে কিন্তু সে তার বেসিক নেসেসিটি পূরণ করতে পারে না, অটোমেটিক্যালি তার কস্ট অফ লিভিং বেড়ে যায়। ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অর্থাৎ মানি সাপ্লাই কিন্তু বাজারে ইনফ্লেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্ধিত হয়। অপরদিকে ইনক্রিজ অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং মানি, ইনক্রিজ অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং মানি, অর্থাৎ এই বিষয়গুলি সম্পূর্ণ যে বিষয়গুলি আলোচনা করা হলো প্রত্যেকটি ইনফ্লেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে।
তাহলে আমরা যে বিষয়গুলি ইনফ্লেশনের দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়গুলি জানলাম। একদিকে আনএমপ্লয়মেন্ট রিডিউস হয়, সেভিংস এবং ইনভেস্টমেন্টের যে আগ্রহ সেটা কমে যায়, নমিনাল ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায়, প্রাইস লেভেল ইনক্রিজ করে, পারচেজিং পাওয়ার হ্রাস হয় এবং কস্ট অফ লিভিং বৃদ্ধি পায়, মানি সাপ্লাই বৃদ্ধি পায়, অপরদিকে অপরচুনিটি কস্ট বৃদ্ধি পায় মানি হোল্ড করার জন্য। তাহলে এই বিষয়গুলো ইনফ্লেশনের দ্বারা এফেক্টেড হয়। এখন প্রশ্ন হতে পারে ইনফ্লেশন কেন হয়। ইনফ্লেশনের কারণ হিসেবে এখানে ডিমান্ড সাপ্লাই গ্যাপটি প্রধান ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ বাজারে যদি মাত্রাধিক ডিমান্ড থাকে কোনো দ্রব্যের এবং তার সাপ্লাই যদি কম হয়, তাহলে সেই সামান্য সাপ্লাইয়ের প্রতি ব্যক্তির মাত্রাধিক ডিমান্ডের জন্য সেই প্রোডাক্টটি বা সেই দ্রব্যটির মূল্য বাজার কিন্তু বৃদ্ধি ঘটিয়ে থাকে, যার ফলে অটোমেটিক্যালি সেই দ্রব্যটির দাম বেড়ে যায় এবং ব্যক্তির যে ইনকাম সেই ইনকাম থেকেই তাই বর্ধিত যে দামটি দিয়ে দ্রব্যটিকে ক্রয় করতে হয়। তো সেক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই গ্যাপ যদি বেশি হয়ে থাকে তাহলে ইনফ্লেশন কিন্তু স্বাভাবিকভাবেই বেশি বৃদ্ধি হবে। ইনফ্লেশন সাধারণত দু রকমের হয়ে থাকে, একটি কস্ট পুশ ইনফ্লেশন আর একটি ডিমান্ড পুল ইনফ্লেশন। এই কস্ট পুশ ইনফ্লেশন এবং ডিমান্ড পুল ইনফ্লেশন কী জিনিস এই বিষয়টি আমি পরে আলোচনা করব, এক এক করে প্রত্যেকটা টপিক আলোচনা করব। প্রাথমিক অবস্থায় আমি সাধারণত যে বিষয়গুলি আজকে আলোচনা করা হবে সেই বিষয়গুলি এখানে বললাম। অপরদিকে ইনফ্লেশনারি গ্যাপ কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ যদি বৃদ্ধি পায় তাহলে ইনফ্লেশনারি গ্যাপটা বৃদ্ধি পায়। এবার আলোচনা করব ফিলিপ কার্ভ কী, এবং সেক্ষেত্রে ইনফ্লেশন ফিলিপ কার্ভ কী রিলেশন রয়েছে, টাইপ অফ ইনফ্লেশন অর্থাৎ কত ধরনের ইনফ্লেশন রয়েছে, ট্যাগফ্লেশন কী, ডিফ্লেশন, রিফ্লেশন কী, রেট অফ ইনফ্লেশন কাকে বলা হয় এবং কত ধরনের রেট অফ ইনফ্লেশন রয়েছে। এদিকে রয়েছে ল্যাসপিয়ার্স ফর্মুলা, অর্থাৎ ল্যাসপিয়ার্স ফর্মুলা ইনফ্লেশনের উপর কী প্রভাব ফেলে থাকে বা কীভাবে ইনফ্লেশনকে পরিমাপ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। এদিকে ইনফ্লেশনের কী কী ইন্ডেক্স রয়েছে সেগুলো আলোচনা করব এবং ইনফ্লেশনের জন্য কী কী কন্ট্রোলিং মেজার্স একটি ইকোনমিতে নেওয়া হয়ে থাকে সেই বিষয়গুলি আলোচনা করব। এবার আমি টাইপ অফ ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। টাইপ অফ ইনফ্লেশনের মধ্যে প্রথম হচ্ছে আমি আলোচনা করব ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন কাকে বলা হয়ে থাকে, যখন এক্সেস ডিমান্ড হয়ে থাকে অর্থাৎ ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, তখন যে ইনফ্লেশনটা হয়ে থাকে সেই ইনফ্লেশনটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। এটা ডিমান্ড পুল ইনফ্লেশন। এই ডিমান্ড পুল ইনফ্লেশনে ডিমান্ডটা এক্সেস হয় এবং অটোমেটিক্যালি সাপ্লাই কম থাকার জন্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় এবং সেই বর্ধিত মূল্য প্রকারান্তরে ইনফ্লেশন ঘটিয়ে থাকে। এই ডিমান্ড পুল ইনফ্লেশনে যে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপটি তৈরি হয় তাকে বলা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। এই ইনফ্লেশনারি গ্যাপের যে কনসেপ্টটি সেটি প্রথম দিয়েছিলেন কেনস, অর্থাৎ প্রখ্যাত ইকোনমিস্ট কেনস প্রথম এই ইনফ্লেশনারি গ্যাপের যে কনসেপ্ট সেই ইনফ্লেশনারি গ্যাপের কনসেপ্টটি দিয়েছিলেন। এবার আলোচনা করব ডিমান্ড পুল ইনফ্লেশনের সঙ্গে ফিলিপ কার্ভের কী সংযোগ রয়েছে বা ফিলিপ কার্ভ কী। আমরা ফিলিপ কার্ভ বলতে জানি ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটি যে কার্ভের মধ্যে দিয়ে প্রকাশ করানো হয় সেটিকে বলা হয় ফিলিপ কার্ভ, অর্থাৎ রিলেশন বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই ইনফ্লেশন এবং আনএমপ্লয়ের মধ্যে রিলেশনশিপ যে কার্ভের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় সেইটিকে বলা হয় ফিলিপ কার্ভ। তাহলে এইটিকে যদি আমি ধরে থাকি যে ইনফ্লেশন আর এটিকে যদি আনএমপ্লয়মেন্ট দেখে থাকি, আনএমপ্লয়মেন্ট রেট, তাহলে এর যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা কীরকম হবে। এর যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা যত ইনফ্লেশন বৃদ্ধি পাবে আনএমপ্লয়মেন্ট রেট তত হ্রাস পেতে থাকবে। যেমন ধরা যাক এইখানে ইনফ্লেশন রেট ছিল 3%, 5%, 7%, 8%। তাহলে যখন ইনফ্লেশন রেট 3% তখন আনএমপ্লয়মেন্ট
আনএমপ্লয়মেন্ট রেট কী হলো, বেশি ছিল, ধরে নিলাম এটা 8%। ইনফ্লেশন রেট যখন 5% হলো তখন আনএমপ্লয়মেন্ট রেট কমে গেল, ধরে নিলাম 5%। যখন 7 হলো আরও কমে গেল, ধরে নিলাম 3%। 8% যখন হলো আরও কমে গেল, ধরলাম 2%। এরকমভাবে ইনফ্লেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্ট রেট বা কর্মসংস্থান রেট যেটাকে বলা হয় কর্মহীন রেট, যেটা কর্মসংস্থানটা আবার উল্টো বোঝানো হবে, ওটা এমপ্লয়মেন্ট রেট অর্থাৎ কর্মসংস্থানের হার। এক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ বেকারত্বের যে হার, সেই বেকারত্বের হারটি কমতে থাকবে ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে ইনফ্লেশনের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী বা নির্দিষ্ট রেট অনুযায়ী কিন্তু এই আনএমপ্লয়মেন্ট যে রেটটি সেটি হ্রাস পায়। কিন্তু ইনফ্লেশন যদি একটি নির্দিষ্ট লিমিট ক্রস করে যায় অর্থাৎ হাই ইনফ্লেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্টের উপরে ইনফ্লেশনের কোনো প্রভাব পড়ে না, যেটি আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এবার আলোচনা করব সেকেন্ড টাইপের যে ইনফ্লেশন, অর্থাৎ যেটি বলা হয় কস্ট পুশ। এটিকে সাপ্লাই শক ইনফ্লেশনে বলা হয়। সাপ্লাই শক ইনফ্লেশনে বলা হয়। সাপ্লাই শক ইনফ্লেশন কেন বলা হয়? কারণ কোনো প্রোডাকশন করতে গেলে যে 4টি ইউনিটের প্রয়োজন হয়ে থাকে বা 4টি ফ্যাক্টরের প্রয়োজন হয়ে থাকে, সেই 4টি ফ্যাক্টরের যদি কস্ট বেড়ে যায়, দ্যাট মিন 4টি ফ্যাক্টর কি? একটি হচ্ছে ল্যান্ড প্লাস লেবার প্লাস ক্যাপিটাল প্লাস এন্ট্রিপ্রেনিয়ার। এই 4টি ফ্যাক্টর কিন্তু কোনো প্রোডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা প্রোডাকশান ঘটাতে সাহায্য করে। তাহলে ইনকেস এই প্রোডাকশানের যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোর যদি প্রত্যেকের মূল্য বৃদ্ধি পেয়ে যায় বা এগুলোকে পারচেস করার জন্য যদি খরচা বেশি প্রদান করতে হয় কোনো প্রোডাকশান হাউসকে, তাহলে অটোমেটিক্যালি যে প্রোডাক্টটা বেরিয়ে আসবে, ধরলাম এক্স নামক প্রোডাক্ট, সেই এক্স প্রোডাক্টের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, অটোমেটিক্যালি প্রাইস হাইক করবে। এবং এই প্রাইস হাইক হওয়ার ফলে সাপ্লাই, যেহেতু কোনো ইকোনমিতে সাপ্লাই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাপ্লাইয়ের পরিমাণ কিন্তু সীমিতই থাকে এবং তার কস্ট বৃদ্ধির জন্য প্রোডাক্টের প্রাইস হাই হয়ে থাকে এবং যেটা কী করে মার্কেটের দ্রব্যকে বেশি দামে ছাড়ে এবং যার ফলে কি হয় যে অটোমেটিক্যালি যার হাতে বেশি পয়সা রয়েছে সে বেশি দামে প্রোডাক্টটা কিনতে পারে এবং সে থেকেই ওই একই প্রোডাক্ট, যে প্রোডাক্টটি ইনফ্লেশন হওয়ার আগে দাম যদি 10 টাকা হতো, ইনফ্লেশন হওয়ার জন্য সমস্ত ফ্যাক্টরের দাম বৃদ্ধি পেয়েছে বলে সেই একই জিনিস 20 টাকায় কিনতে হবে। সেক্ষেত্রে বাজারে একটি ইনফ্লেশনের প্রাদুর্ভাব ঘটে থেকে, যেটিকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। আমি এবার আলোচনা করব, আমরা জাতীয় আয় আলোচনা করেছিলাম, আমরা জিডিপি বলতে যেটা পেয়েছিলাম সেইটি আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি। জিডিপি বলতে কি বোঝানো হয়েছিল? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এটি প্রাইভেট কনজামশান, এটি ইন্ডাস্ট্রিয়াল কনজামশান, এটি গভর্নমেন্ট কনজামশান, আর এটি ব্যালেন্স অফ ট্রেড। তাহলে এটিও বকলমে রেসিডেন্টের যে কনজামশান সেটি আইদার গভর্নমেন্টের বা প্রাইভেটের হতে পারে। তাহলে এই কনজামশানগুলোকে মিলিতভাবে যদি আমরা ব্যাকএন্ড থেকে ক্যালকুলেশন করি, অর্থাৎ দেশে কত কনজামশান টোটাল একটি অ্যাকাউন্টিং ইয়ারে হয়ে থাকে সেটি জিডিপি দিয়ে যেমন আমরা বের করতে পারি, বা টোটাল কনজামশান ইকুয়াল টু জিডিপি, সেই কনজামশানটা অর্থই হচ্ছে কি ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড রয়েছে কারণ সেই দ্রব্যটি বা সেই কমোডিটিকে ভোগ করার জন্যই ডিমান্ডটা ক্রিয়েশন হয়েছে ইকোনমিতে। তাহলে ডিমান্ড, এগুলো সবগুলোকেই বলা হয় টোটাল ডিমান্ড, অর্থাৎ একটা ইকোনমিতে এখানে যে কনজামশানগুলোর কথা বলা হলো সেই কনজামশান ইজ ইকুয়াল টু গ্রস ডিমান্ড। তাহলে গ্রস ডিমান্ড যখন বেশি হবে, তাহলে এটাকে যদি আমি একটি ছকে ফেলি, তাহলে ধরে নিলাম এই সাইডে সি আই জি এক্স মাইনাস এম, আর এদিকে ফুল ক্যাপাসিটি, একটি ইকোনমির ফুল ক্যাপাসিটি
অফ প্রোডাকশন, অর্থাৎ এই পরিমাণ একটি ইকোনমিতে সর্বাধিক উৎপাদন হতে পারে, এর বেশি উৎপাদন সম্ভব নয়। তাহলে কনজামশন যদি এই পরিমাণ হয়ে থাকে আর এই প্রোডাকশন যদি এই পরিমাণ হয়ে থাকে, তাহলে এখানে অটোমেটিক একটা গ্যাপ ক্রিয়েশন হয়। এই গ্যাপকে কি বলা হচ্ছে? ইনফ্লেশনারি গ্যাপ। তাহলে বোঝা গেল ইনফ্লেশন কত রকমের, সাধারণত কস্ট পুশ ইনফ্লেশন এবং ডিমান্ড পুল ইনফ্লেশন, এবং এই ডিমান্ড পুল এবং কস্ট পুশ ইনফ্লেশনটিকে আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের যে আমরা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন থেকেও এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি আলোচনা করব স্ট্যাগফ্লেশন নিয়ে। স্ট্যাগফ্লেশন কী জিনিস? স্ট্যাগফ্লেশন অর্থাৎ তিনটে বিষয় একটি ইকোনমির ক্ষেত্রে। ইনফ্লেশন মারাত্মকভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ ইনফ্লেশন ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যায় ইনফ্লেশনের রেটটি। আনএমপ্লয়মেন্ট মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ইকোনমিক গ্রোথ হ্রাস পায়, অর্থাৎ ইকোনমিক গ্রোথ হ্রাস পায়, ইনফ্লেশন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে থাকে, সঙ্গে সঙ্গে বেকারত্বের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকে, কিন্তু ইকোনমিক যে গ্রোথ সেটা ধীরে ধীরে ফল করে। এই তিন ধরনের কন্ডিশন যখন একটি ইকোনমিতে বিরাজ করে, তখন যে ইকোনমিক কন্ডিশনটি হয়ে থাকে সেটিকে বলা হয় স্ট্যাগফ্লেশন। এই স্ট্যাগফ্লেশনের ধারণাটি প্রথম দিয়েছিলেন ইউকের একজন পলিটিশিয়ান 1960-এর দশকে, যার নাম ইয়ান ম্যাকলিওড। এবার আলোচনা করব রিফ্লেশন কী। রিফ্লেশন কাকে বলা হয়? রিফ্লেশন হচ্ছে একটা ওয়ান টাইপ অফ স্টিমুলাস। এই স্টিমুলাসটি কী বিষয়ে স্টিমুলাস? অর্থাৎ যখন ইনফ্লেশন নেগেটিভ দিকে হতে থাকে, অর্থাৎ ইনফ্লেশন থাকে না, সেক্ষেত্রে ডিফ্লেশনের দিকে যেতে থাকে, তখন ইকোনমিকে বাঁচানোর জন্য স্টিমুলাস প্রয়োগ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে মানি সাপ্লাই বৃদ্ধি করা হয়, মানি সাপ্লাই ইকোনমিতে বৃদ্ধি করা হয়। মানি সাপ্লাই বৃদ্ধি করার ফলে ধীরে ধীরে সেটিকে আবার ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসা হয়। এই যে স্টিমুলাস প্রয়োগ করে ইনফ্লেশনটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসা, একেই বলা হচ্ছে রিফ্লেশন। এবার আলোচনা করব ডিফ্লেশন নিয়ে। ডিফ্লেশন কি সম্পূর্ণ একটি ইনফ্লেশনের বিপরীত চরিত্র, অর্থাৎ অপোজিট অফ ইনফ্লেশন। অর্থাৎ যদি ইনফ্লেশনটি ঋণাত্মক হয়ে থাকে বা নেগেটিভ হতে থাকে বা কমতে থাকে, তাহলে সেটি ডিফ্লেশন হচ্ছে বলে ধরা হয়। এবং সেক্ষেত্রে কেন হয়ে থাকে? কারণ সেক্ষেত্রে সাপ্লাই বেশি হয় ডিমান্ডের তুলনায়। অর্থাৎ যখন ইকোনমিতে সাপ্লাই বৃদ্ধি পায়, ডিমান্ড হ্রাস পায়, তখন যে কন্ডিশন সৃষ্টি হয় সেটিকে বলা হয় ডিফ্লেশন। আর ইনফ্লেশন বলা হয় যখন উল্টোটা ঘটে, যখন ডিমান্ড বেশি হয়, সাপ্লাই কম হয়। আর রিফ্লেশন কখন বলা হয়? রিফ্লেশন বলা হয় এই যে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের মাঝখানে ব্যালেন্স আনার জন্য যে স্টিমুলাস প্রয়োগ করে যে ব্যালেন্সিং কন্ডিশন নিয়ে আসার প্রচেষ্টা করা হয়, সেটিকে বলা হচ্ছে রিফ্লেশন। অর্থাৎ সেই ইকোনমিক কন্ডিশনটা বলা হচ্ছে রিফ্লেশন, যেক্ষেত্রে মানি সাপ্লাই বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স রেট কমানো হয়, ইন্টারেস্ট রেটটিকে কমানো হয়, এরকম বিভিন্ন পলিসি অ্যাডাপ্ট করা হয় যাতে ইকোনমিতে ব্যালেন্স ইনফ্লেশন বিলং করে। কারণ প্রত্যেকটি ইকোনমি একটি টার্গেট ইনফ্লেশন থাকে, সেই ইনফ্লেশন অবশ্যই তাকে ব্যালেন্স করে রাখতে হয়। নাহলে সেই ইনফ্লেশন যদি না হয়, তাহলে ইকোনমিতে যে ডেভেলপমেন্ট ফাংশনসগুলো বা বলা যেতে পারে জিডিপি বৃদ্ধি সংক্রান্ত যে বিষয়গুলো, ইনভেস্টমেন্ট, সেভিংস, ক্যাপিটাল ফর্মেশন, প্রত্যেকটি বিষয়ের উপরেই কিন্তু একটি প্রভাব বিস্তার করে থাকে। এবার আমি আলোচনা করব রেট অফ ইনফ্লেশন, অর্থাৎ যে রেটের হারে বা যে হারে ইনফ্লেশনগুলি হয়ে থাকে একটি ইকোনমিতে, সেই হারের উপর ভিত্তি করে সেই ইনফ্লেশনগুলির এক একটি নাম প্রদান করা হয়েছে। যেমন রেট অফ ইনফ্লেশনের মধ্যে কী কী পড়ছে?
রেট অফ ইনফ্লেশনের মধ্যে পড়ছে 1 নম্বর ক্রিপিং ইনফ্লেশন, যেটি সাধারণত 1 থেকে 4% মধ্যে যদি ইনফ্লেশন হয়ে থাকে তাকে বলবো ক্রিপিং ইনফ্লেশন। নাম্বার 2 ওয়াকিং ইনফ্লেশন। ওয়াকিং ইনফ্লেশন কাকে বলবো? যখন ইকোনমিতে সাধারণত ইনফ্লেশনটি 4 থেকে 10-এর মধ্যে থাকে তখন তাকে বলবো ওয়াকিং ইনফ্লেশন। অপরদিকে রানিং ইনফ্লেশন কাকে বলবো? যখন সেটি 10 থেকে 20%-এর মধ্যে ইনফ্লেশনটি থাকে। অপরদিকে গ্যালোপিং ইনফ্লেশন অর্থাৎ এখানে 20 থেকে 1000%-এর মধ্যে যখন থাকে তখন তাকে বলবো গ্যালোপিং ইনফ্লেশন। অপরদিকে একটি রয়েছে হাইপার ইনফ্লেশন, যখন সেটি 1000%-এর উপরে বৃদ্ধি পায়, অর্থাৎ এই রকম হারে যখন ইনফ্লেশনগুলো একটি ইকোনমিতে রান করে তখন তাকে বলা হচ্ছে সেই সময়ের হারের উপর ডিপেন্ড করে বা পার্সেন্টের উপর ডিপেন্ড করে তাদের নামগুলিকে এখানে দেওয়া হয়েছে। ক্রিপিং মানে 1 থেকে 4%, ওয়াকিং মানে 4 to 10%, রানিং মানে 10 to 20%, গ্যালোপিং 20 to 1000% অ্যান্ড হাইপার ইনফ্লেশন মোর দ্যান 1000% যখন ইনফ্লেশন একটি ইকোনমিতে হয়। এবার আমি আলোচনা করব ল্যাস পেয়ার্স ফর্মুলা। ল্যাস পেয়ার ফর্মুলা মানে ইনফ্লেশন ইকুয়াল টু সিগমা আর ইন্টু ডাব্লিউ বাই সিগমা ডাব্লিউ ইন্টু 100। অর্থাৎ এটি স্ট্যান্ডার্ড একটি ফর্মুলা, যে ফর্মুলা অনুযায়ী ইনফ্লেশন বের করা হয় বা ইনফ্লেশনের ক্যালকুলেশন করা হয়ে থাকে কোনো একটি ইকোনমিতে কত পার্সেন্ট ইনফ্লেশন রয়েছে সেটি। এখানে আর বলতে কী বোঝানো হয়ে থাকে? কারেন্ট প্রাইস অফ প্রোডাক্ট, অর্থাৎ একটি অ্যাকাউন্টিং ইয়ারে যে বর্তমান দ্রব্যমূল্য সেটিকে ধরা হয়ে থাকে প্রাইস ইন কারেন্ট ইয়ার হিসেবে বাই প্রাইস ইন বেস ইয়ার, অর্থাৎ আর এর ক্যালকুলেশন করা হয় আর ইকুয়াল টু কারেন্ট ইয়ার প্রাইস বাই বেস ইয়ার প্রাইস। এখান থেকে যেটি বেরোয় সেটি অর্থ হচ্ছে আর, এবং ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট, অর্থাৎ কত ওয়েট প্রোডাক্টটিকে দেওয়া হয়েছে সেই ওয়েটটি এখানে বসানো হয়। বসিয়ে কী করা হয়? 100 দিয়ে কাউন্ট করে পার্সেন্টেজ বের করা হয়, এবং সেই পার্সেন্টেজটি হচ্ছে কি একটি স্ট্যান্ডার্ড ইনফ্লেশন রেট। এই স্ট্যান্ডার্ড ইনফ্লেশন রেটটি ল্যাস পেয়ার্সের ফর্মুলা অনুযায়ী বের করা হয়, এবং এটি একটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস, এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন দেশের যে ন্যাশনাল ব্যাঙ্কগুলো রয়েছে এবং গভর্নমেন্টের পলিসি মেকিং ডিপার্টমেন্ট রয়েছে তারা তাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন এবং তাদের দেশে যে সমস্ত ডিটারমিনেন্টসগুলো রয়েছে সেই ডিটারমিনেন্টসগুলো ভিত্তি করে এর সঙ্গে মোটামুটি ব্যালেন্স রেখেই ইনফ্লেশনের টার্গেট ফিক্সড করে থাকে কোনো অ্যাকাউন্টিং ইয়ারে। এই হচ্ছে কি ল্যাস পেয়ার্সের ফর্মুলা। এই ল্যাস পেয়ার্স ছিলেন একজন ইকোনমিস্ট, যিনি জার্মান নিবাসী। এবার আমি আলোচনা করব প্রাইস ইন্ডেক্স নিয়ে। প্রাইস ইন্ডেক্স এটি ভারতবর্ষের একাধিক ইন্ডেক্স থাকলেও আমি আলোচনার স্বার্থে বা যেগুলো পরীক্ষাতে সাহায্য বেশি আসে সেই দুটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো। একটি হচ্ছে সিপিআই বা আর একটি হচ্ছে ডাব্লিউপিআই। সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর ডাব্লিউপিআই মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স। সিপিআই সাধারণত রুরাল প্লাস আরবান হয়ে থাকে এবং একটি কম্বাইন্ড হয়ে থাকে, অর্থাৎ 3টি ইন্ডেক্স রয়েছে। তো মূলত ভারতবর্ষের যে ইনফ্লেশন টার্গেট পরিমাপ করা হয়ে থাকে সেটি সাধারণত কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে কম্বাইন্ড লিস্ট রয়েছে বা যে ইন্ডেক্সটি রয়েছে অর্থাৎ সিপিআইসি, অর্থাৎ এর উপর ভিত্তি করে ইনফ্লেশনের টার্গেট নির্ধারণ করা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে এই ইন্ডেক্স বলতে কী বোঝায়? ইন্ডেক্স বলতে রুরাল অঞ্চলের যে সমস্ত ব্যক্তিরা বাস করেন তারা যে সমস্ত দ্রব্য ভোগ করে থাকেন তাদের একটা ইন্ডেক্স, তাদের একটি বাস্কেট করা হয়েছে, যে প্রোডাক্টগুলি তারা ভোগ করেন সেই প্রোডাক্টগুলি বাস্কেট করা হয়েছে। আরবানরা যে সমস্ত দ্রব্য ভোগ করে তার একটি বাস্কেট করা হয়েছে। এই দুটো বাস্কেটের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর যে ভ্যালুয়েশান বেস ইয়ার অনুযায়ী পরিবর্তন কতটা হয়েছে সেটি দেখা হয়, তার উপর ভিত্তি করেই সাধারণত ইনফ্লেশন টার্গেটটি করে থাকে গভর্নমেন্ট। ইনফ্লেশন টার্গেট নির্ধারিত হয়। অপরদিকে হোলসেল প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ হোলসেলারদের যে কমোডিটি বাস্কেট রয়েছে সেই কমোডিটি বাস্কেটের যে সাধারণত যে কমোডিটিগুলো রয়েছে তার যে প্রাইস বৃদ্ধি হওয়া সেই প্রাইস বৃদ্ধিটা বেস ইয়ারের সঙ্গে ক্যালকুলেট করা হয়। ক্যালকুলেট করে সেখান থেকে হোলসেল
প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে সাধারণত একটি টার্গেট নির্ধারণ করা ইনফ্লেশনের। এবার আলোচনা করব কন্ট্রোল বা মেজার্স অফ ইনফ্লেশন, অর্থাৎ একটি ইকোনমিতে ইনফ্লেশন কন্ট্রোল কীভাবে করা হয়, ইনফ্লেশন কন্ট্রোল কীভাবে করা হয়ে থাকে। সাধারণত 3টি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়ে থাকে। নাম্বার 1 মনিটারি পলিসি, নাম্বার 2 ফিসক্যাল পলিসি, নাম্বার 3 সাপ্লাই সাইড পলিসি। এই 3টি পলিসি ফলো করে সাধারণত কোনো একটি ইকোনমির যে ইনফ্লেশন সেটিকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। শর্ট টার্ম বেসিসে যে পলিসিগুলো নেওয়া হয়ে থাকে সেটিকে মনিটারি পলিসি বলা হয়ে থাকে, যেটি সাধারণত কোনো ইকোনমির যে ন্যাশনাল ব্যাংক, ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ভূমিকাটি পালন করে থাকে। ফিসক্যাল পলিসি অর্থাৎ গভর্নমেন্ট এই ভূমিকা পালন করে থাকে। আর সাপ্লাই সাইড অর্থাৎ বিভিন্ন প্রোডাকশন হাউস যেগুলো, সেই প্রোডাকশন হাউসগুলো সাপ্লাই সাইড বা সাপ্লাই বৃদ্ধি করার জন্য ক্যাপিটাল ইনভেস্ট করার যে ইনভেস্টমেন্টের যে বিষয়টি সেটি দেখে যাতে প্রোডাকশানটা বৃদ্ধি পায়। অপরদিকে গভর্নমেন্ট সাধারণত ফিসক্যাল পলিসিতে কী করে থাকে, বিভিন্ন ট্যাক্স রেটগুলো সাধারণত যে সমস্ত ফিসক্যাল পলিসিতে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস ট্যাক্স পলিসি যে বিষয়গুলো থাকে সেগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে, অর্থাৎ এক্সপেন্ডিচার কমানোর প্রচেষ্টা করে এবং ট্যাক্স রেট হাই করার চেষ্টা করে। এদিকে আরবিআই মনিটারি পলিসিতে 2 ধরনের পলিসি নিয়োগ করে থাকে, একটিকে বলা হয় কোয়ালিটেটিভ পলিসি আর একটি কোয়ান্টিটেটিভ পলিসি। এই 3 রকমভাবে একটি ইকোনমিতে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে থাকে। এবার আমি আলোচনা করব আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশনের যে রিলেশন এটি সাধারণত 3টি ফেজে হয়ে থাকে। যখন একটি হচ্ছে গিয়ে 3টি কার্ভের মধ্যে দিয়ে প্রকাশ করানো যেতে পারে। একটি হচ্ছে গিয়ে ফিলিপস কার্ভ, যেটি ইনফ্লেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, আনএমপ্লয়মেন্ট রেটটি কী হয়, হ্রাস পেতে থাকে। অর্থাৎ এটি যদি ইনফ্লেশন রেট হয় আর এটি যদি আনএমপ্লয়মেন্ট রেট হয়, তাহলে দেখা যাবে যে ইনফ্লেশন যত বাড়বে তখন তত আনএমপ্লয়মেন্ট যে রেটটি সেটি কমতে থাকবে। প্রথম অবস্থায় যখন আনএমপ্লয়মেন্ট রেট এই পজিশনে ছিল তখন ইনফ্লেশনটি ধরা যাক 2%। ইনফ্লেশন যত বাড়লো তখন ধীরে ধীরে আনএমপ্লয়মেন্ট রেটটা কমতে থাকলো। এটি সাধারণত ফিলিপ কার্ভের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়। এটি একটি নর্মাল ইনফ্লেশন রেটের বা টার্গেট ইনফ্লেশন রেটের থেকে সামান্য কিছু ইনফ্লেশন রেট যদি বেশি হয়ে থাকে তাহলে এই এফেক্টটা কার্যকরী। কিন্তু যখন কোনো একটি ইকোনমিতে সাধারণত রিসেশন চলবে, সাধারণত বলা যেতে পারে ইনফ্লেশন রেট একটি স্ট্যাগফ্লেশন কন্ডিশনে চলে যাবে, তখন কিন্তু আনএমপ্লয়মেন্টের যে ইনফ্লেশনের সঙ্গে রিলেশনশিপ সেটি কিন্তু আর থাকে না। তখন আনএমপ্লয়মেন্টের স্ট্যাগনেন্ট লাইন হয়ে যদি ইনফ্লেশন রেট বলা হয় আর যদি আনএমপ্লয়মেন্ট রেট বলা হয়, তাহলে দেখা যাবে আনএমপ্লয়মেন্ট যা ইনফ্লেশন রেট যে অবস্থাতেই থাকুক না কেন, আনএমপ্লয়মেন্টের কোনো পরিবর্তন, রেটের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটি সাধারণত রিসেশন পিরিয়ডে হয়ে থাকে। এই যে অবস্থাটা এটি সাধারণত রিসেশন পিরিয়ড ডেকে নিয়ে আসে এবং স্ট্যাগফ্লেশন ফেজের পরবর্তীকালে যখন ইকোনমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখন এই চার্টটা এরকম হয়ে থাকে। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট প্রথমে, এটিকে যদি আমি ইনফ্লেশন ধরি তাহলে আনএমপ্লয়মেন্ট রেট এই অবস্থা থেকে ধীরে ধীরে কমতে শুরু করে এবং আনএমপ্লয়মেন্ট রেট ইকোনমিক গ্রোথ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি সময় আনএমপ্লয়মেন্ট রেট কমতে কমতে একটি ব্যালেন্সিং কন্ডিশনে রয়েছে। এইটাকে বলা হচ্ছে রিকভারি ফেজ। অর্থাৎ টার্গেট ইনফ্লেশনের সঙ্গে সামান্য কিছু কম বেশিতে বা সামান্য কিছু বেশি বা যেটি স্ট্যাগফ্লেশন সিচুয়েশনে পৌঁছয়নি এরকম সিচুয়েশানের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনের সঙ্গে ফিলিপ কার্ভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কার সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে, ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের। অর্থাৎ ইনফ্লেশন বাড়লে পরে আনএমপ্লয়মেন্ট রেট কমবে। লং রানের ক্ষেত্রে সাধারণত যদি দীর্ঘমেয়াদী হয় ইনফ্লেশন রেটটি এবং সেই ইনফ্লেশন রেটটি মাত্রাধিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় ইনফ্লেশন যত বৃদ্ধি পাবে
আনএমপ্লয়মেন্ট রেট কোনো পরিবর্তন ঘটবে না বা তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, স্ট্যাগনেন্ট অবস্থায় থাকবে। এটি একটি রিসেশন সিচুয়েশান ইকোনমিতে ডেকে নিয়ে আসে। রিকভারি ফেজে সাধারণত আনএমপ্লয়মেন্ট যে রেটটি সেটি একটা সময়ে ফিক্সড হয়ে যায়, হওয়ার পরে সেটি ধীরে ধীরে আবার আনএমপ্লয়মেন্ট রেট কমতে থাকে। এই তিনটি ফেজে আমরা ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের রিলেশনশিপ দেখাতে পারি। ইনফ্লেশন নিয়ে যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি এখন যদি সংক্ষিপ্তসার বলি তাহলে ইনফ্লেশন বলতে সাধারণত কী বোঝায়, কোনো একটি ইকোনমিতে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মানি সাপ্লাই বৃদ্ধি পেয়ে থাকে এবং সাপ্লাই যদি কম হয়, ডিমান্ড বেশি হয়, তাহলে যে সিচুয়েশানটা তৈরি হয়, ইকোনমিক কন্ডিশন তৈরি হয়, সেই ইকোনমিক কন্ডিশনটিকে বলা হয় ইনফ্লেশন। এখন ইনফ্লেশন সাধারণত ইকোনমিতে কিছু পজিটিভ এফেক্ট রয়েছে, কিছু নেগেটিভ এফেক্ট রয়েছে। পজিটিভ এফেক্ট কি? ইনফ্লেশন সাধারণত কী করে? ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট রেটকে কমায়, তবে ইনফ্লেশনটা একটি নিয়ন্ত্রণ সীমার মধ্যে থাকতে হবে। সেটি যদি হাইপার ইনফ্লেশন হয়ে যায় বা স্ট্যাগফ্লেশন পজিশনে চলে যায় তাহলে আনএমপ্লয়মেন্টের সঙ্গে ইনফ্লেশনের কোনো সংযোগ থাকে না। অপরদিকে ইনফ্লেশন ইনভেস্টমেন্ট এবং সেভিংসের উপর নেগেটিভ এফেক্ট ফেলে থাকে, যার ফলে কী হয়, ক্যাপিটাল ফর্মেশন ব্যাঘাত ঘটে এবং জিডিপি উৎপাদন হ্রাস পায়। অপরদিকে আলোচনা করা হলো যে ইনফ্লেশন ভারতবর্ষে যে ইনফ্লেশন টার্গেট করা হয় সেই টার্গেটের ক্ষেত্রে ল্যাসপেয়ার্স যে ফর্মুলা, জার্মান ইকোনমিস্ট, সেই ল্যাসপেয়ার্সের ফর্মুলাকে ফলো করা হয়, ফলো করে ইনফ্লেশন টার্গেটিং করা হয় এবং সেক্ষেত্রে কারেন্ট ইয়ারের সঙ্গে বেস ইয়ারের যে প্রাইজের পার্থক্য সেই পার্থক্যকে শতাংশের হিসাবে ধরা হয় এবং সেক্ষেত্রে কিছু আদার্স ডিটারমিনেন্টস রয়েছে, সেই ডিটারমিনেন্টসগুলোও আলোচ্য বিষয়ের মধ্যে থাকে। অপরদিকে যেটা আলোচনা করলাম সেটি হলো গিয়ে ইনফ্লেশনের কারণ কি, ইনফ্লেশন কত রকমভাবে আলোচনা করা যেতে পারে। ইনফ্লেশন প্রধানত দু ধরনের, একটি কস্ট পুশ এবং একটি ডিমান্ড পুল। এবং রেট অফ ইনফ্লেশন কত রকমের, ক্রিপিং ইনফ্লেশন রয়েছে, ওয়াকিং ইনফ্লেশন রয়েছে, রানিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন অ্যান্ড স্ট্যাগফ্লেশন, এগুলোকে বলা হচ্ছে রেট অফ ইনফ্লেশন। অপরদিকে ইন্ডেক্স রয়েছে ভারতবর্ষে ইনফ্লেশনের প্রধানত দুটি, একটি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটি হোলসেল প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে আবার প্রধানত দুটি ভাগ করা হয়ে থাকে, একটি রুরাল এবং আরবান, এবং এই রুরাল এবং আরবানকে একত্রিত করে কম্বাইন্ড বাস্কেট তৈরি করা হয়েছে। এইটি কেন করা হয়ে থাকে? অর্থাৎ সেই বাস্কেটের মধ্যে যে সমস্ত কমোডিটিগুলো রয়েছে সেই কমোডিটিগুলির মূল্য বৃদ্ধি কতটা পেয়েছে বেস ইয়ারের তুলনায়, তার উপর ভিত্তি করে ইনফ্লেশন টার্গেট করা হয়ে থাকে। অপরদিকে হোলসেল প্রাইস ইন্ডেক্সে যে ইনফ্লেশন রেট বের করা হয় সেইটা দিয়ে সাধারণত বৈদেশিক যে ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত বলা যেতে পারে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে প্রোডাকশান কস্ট কীরকম বা সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কীরকম পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো দেখার জন্য হোলসেল প্রাইস ইন্ডেক্সটা করা হয়ে থাকে। ভারতবর্ষে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড দিয়ে ইনফ্লেশন টার্গেট করা হয়, যেটি বর্তমানে ভারতবর্ষের টার্গেট 4% রাখা হয়েছে। এবার ইনফ্লেশন টার্গেট, এই ইনফ্লেশনের ক্ষেত্রে যে কন্ট্রোলিং মেজার্স রয়েছে সেই কন্ট্রোলিং মেজার্স সাধারণত তিন রকমের। একটি হচ্ছে গিয়ে মনিটারি পলিসি, যেটি আরবিআই নিয়ন্ত্রণ করে থাকে। অপরটি ফিসক্যাল পলিসি, যেটি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। অপরদিকে সাপ্লাই সাইড, যেটি প্রোডাকশন হাউসগুলো এটি নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ওভারঅল যে বিষয়গুলি আলোচনা করলাম সেটি সম্পূর্ণ ইনফ্লেশনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বিষয়গুলো আলোচনা করা হলো। আশা করি তোমাদের এটি উপকারে আসবে।